স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে, ঠিক করতে সময় লাগবে, কূটনীতিকদের জানালেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার বিরুদ্ধে আরও মামলা, রংপুরে আবু সাইদ ও ঢাকায় হেফাজতের ঘটনায় আসামি। এবং বিশ্ববিদ্যালয় সহ খুলেছে সব শিক্ষা প্রতিষ্ঠান, আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার বার্তা উপদেষ্টার। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দুর্নীতিতে ছেয়ে গেছে সারা দেশ। এ অবস্থা থেকে উত্তরণে সময় লাগবে। নতুন বাংলাদেশ গড়তে সকলকে পাশে থাকার আহ্বান জানান তিনি। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। বর্তমান সরকারের অগ্রাধিকার হলো আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা সমাজে শান্তি ফিরিয়ে আনা। সবকিছু সংস্কার করার পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। It's a great country, great people. বাংলাদেশ একটি সম্ভাবনার দেশ, কিন্তু দুর্নীতির কারণে দেশের সব শেষ হয়ে গেছে। বিচার বিভাগ ভেঙে পড়েছে। দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। ঠিক করতে সময় লাগবে। আমি আশা করি নতুন বাংলাদেশ তৈরিতে সবাই আমার পাশে থাকবেন, সহায়তা করবেন। So this is the beginning of that process. I hope you'll have patience and stay with us, help us. 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করা হয়েছে এমন অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুপুরে এ মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা নেয়ার নির্দেশ দেন। একই দিনে শেখ হাসিনা সহ আরও 40 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবার। সকালে রংপুর আদালতে এ মামলা দায়ের করেন নিহত আবু সাইদের বড় ভাই। গত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই আবু সাইদের মৃত্যু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়টির অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। গুলি খাইছে একটা। সাইবার সিকিউরিটি আইন সহ স্বাধীন গণমাধ্যমের জন্য বাধা সব আইন সংস্কার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে সচিবালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রহসন হয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান, তিনি দ্রুত সময়ে এর বিচার দেখতে চান। চলচ্চিত্র সেন্সর বোর্ড থাকবে কিনা তা অংশীজনদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান নাহিদ ইসলাম। মন্ত্রণালয়ের অধীনে থাকা বিটিভি সহ প্রতিষ্ঠানের মান উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন তিনি। ফ্রিডম অফ প্রেস যদি না থাকে, ফ্রিডম অফ স্পিচটিও কিন্তু নিশ্চিত হয় না। তো সেই জায়গায় কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে। সেই জায়গায় বিভিন্ন ধরনের আইন এবং বিধিনিষেধ রয়েছে, যেগুলো নিয়ে সমালোচনা রয়েছে। আমাদের এই আইন এবং বিধিনিষেধগুলো কিন্তু পুনর্বিবেচনা করতে হবে। সাগররণী হত্যাকাণ্ড সহ এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সাংবাদিকদের উপর নিপীড়ন হয়েছে, এই বিষয়গুলোর তদন্ত করতে হবে এবং সরকারের জায়গা থেকে যা ভূমিকা বা মন্ত্রণালয়ের জায়গা থেকে সেই ভূমিকাগুলো আমরা অবশ্যই পালন করব। আবার স্বাভাবিক হয়েছে রাজধানীর সব শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল বেশ। দীর্ঘ বন্ধের ক্ষতি কাটিয়ে উঠতে ক্লাসে বিশেষ নজর দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন শিক্ষকরা। এদিকে নতুন শিক্ষা কারিকুলাম সব ক্ষেত্রে কার্যকর নয় বলে মনে করেন শিক্ষা উপদেষ্টা।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের কারণে 17 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা আসে। অবশেষে রবিবার শুরু হয়েছে দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। দীর্ঘ সময় পর ক্যাম্পাসে ফিরতে পেরে সন্তুষ্ট শিক্ষার্থীরা। স্কুলে এসে ভালো লাগতেছে, বাট আমার সব ফ্রেন্ডস আসে নাই, সো আমি অনেক বোর্ড হয়েছি। মানে না ছিল ওয়াইফাই, কিছু ছিল না, তো ফ্যামিলির সাথে অনেক ভালো টাইম স্পেন্ড হয়েছে। বাসা থেকে বের হওয়ার সুযোগ পাইনি, এতদিন পর স্কুলে এসে আসলে অনেক ভালো লাগছে। আশা করি পরিস্থিতি ভালোভাবেই চলবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ায় অভিভাবকদের মাঝেও ফিরেছে স্বস্তি। নতুন কারিকুলাম পরিবর্তনের দাবি করছেন কেউ কেউ। নতুন কারিকুলাম বাচ্চাদেরকে যদি একটু এটা মডিফাই করে দেওয়া যেত তাহলে আমার মনে হয় ভালো হতো। এখন যদি কন্টিনিউ ক্লাসটা হয়, স্কুলটাও খোলা থাকে, দেখা যাবে বাচ্চাদের যে ঘাটতিটা হয়েছে সেই ঘাটতিটা কিছুটা হলেও পূরণ করা যাবে। গ্যাপটা পূরণ করার জন্য ক্লাসটা রেগুলার হলে ভালো হবে। দীর্ঘ ছুটিতে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হয়েছে, এই বিষয়টিতে গুরুত্ব দেওয়া হবে বলে জানান শিক্ষকরা। আমরা এক্সট্রা ক্লাস করে অথবা এক্সট্রা সময়কে ব্যবহার করে আমাদের হাতে একদিন শনিবার রয়েছে, এগুলি ক্লাসে কার্যকরী করা যায় না, অথবা শিক্ষা বোর্ড কর্তৃক কোনো নির্দেশনা আমরা পাই কিনা। আমরা বোর্ডের আন্ডারে আছে, বোর্ড যে নির্দেশনা দিবে সেই অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম। অভিভাবক এবং বাচ্চারা মিলে যদি বাঁচার চেষ্টা করে এবং স্কুলে রেগুলার আসে, ক্লাস হয়, কাভার আপ করা সম্ভব। ঘাটতি হয়নি সেটা কিন্তু বলা যাবে না। অবশ্যই 1 মাস যদি না বই না ধরে থাকে, না ছুঁয়ে থাকে, তাহলে তোর পর ঘাটতি হয়েছেই। এদিকে দুপুরে সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি নতুন কারিকুলাম নিয়ে প্রশ্ন তোলেন। অন্তত এখন একটা যে শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য না, এটাকে তো রাখা যাবে না। কিন্তু আমরা চেষ্টা করব, আবারও আমি বলছি, আমরা চেষ্টা করব এমনভাবে এটাকে যারা এর মধ্যে ঢুকে পড়েছে যে ছাত্ররা, তাদের যেন বিন্দুমাত্র কোনো অস্বস্তি বোধ না হয়। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর বাইরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও প্রাণ ফিরেছে। শুরু হয়েছে ক্লাস সহ সব ধরনের কার্যক্রম। এতে স্বস্তি প্রকাশ করেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। প্রায় 1 মাস সময় পর পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরেছে শিক্ষাঙ্গন। স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে শ্রেণী কার্যক্রম। দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয় আনন্দিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। প্রথম দিনেই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হয়েছে নির্ধারিত ক্লাস। বাসায় বসে অনেক বোর হয়ে যাচ্ছিলাম, এখন বান্ধবীদের সাথে দেখা হচ্ছে, অনেক ভালো লাগছে। স্কুলে আসছি, আজকে পরীক্ষা ছিল, অনেক ভালো করে পরীক্ষা দিয়েছি। যদিও ইতিমধ্যে শিক্ষার্থীরা পিছিয়ে গেছে খানিকটা, তবুও আমরা চেষ্টা করব আবার এই শিক্ষণ ঘাটতি পুষিয়ে দেওয়ার জন্য। সবকিছু আবার নতুন করে আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। নতুন তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের দাবি হলো শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানো এবং শিক্ষার মান যাতে উন্নত করা যায়। সরগরম হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী ও শিক্ষকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস। দীর্ঘদিন আন্দোলনের ফলে পড়াশোনায় একটি গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। আমরা আশঙ্কা করছি যে আমরা হয়তো একটা সেশন জটে পড়তে পারি। অনেকদিন আসতে পারি না, একটু খারাপ লাগছে, বাট এখন ভালো লাগতেছে। আসতে পারছি, সুস্থভাবে আসতে পারছি, এটুকুই। আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা চাইতেছি যে আরো পরিবেশটা স্বাভাবিক হোক আমাদের। ক্যাম্পাসে উদযাপন করা হয়েছে নাট্যাচার্য সেলিম আল দ্বীনের ৭৫তম জন্মজয়ন্তী। সকালে পুরাতন কলা ভবন থেকে বের করা হয় পদযাত্রা। দীর্ঘদিন পর খুলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে ফিরেছে শিক্ষার্থী ও শিক্ষকরা। এখন এই মুহূর্তে যেহেতু বিশ্ববিদ্যালয় একেবারে প্রশাসন শূন্য, কোনো ভাইস চ্যান্সেলর নেই, কেউ কোনো দায়িত্বভারও গ্রহণ করেননি বা দেওয়া হয়নি, ফলে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে চালু করতে গেলে অবশ্যই এখানে আগে প্রশাসন বা ভাইস চ্যান্সেলর নিয়োগ দিতে হবে। আর না দিলে এটা অফিসিয়ালি চালু করা সম্ভব নয়। তবে কোনো বিভাগ বা কোনো শিক্ষক যদি মনে করে আনঅফিসিয়ালি সে ক্লাস নিবে, সেটা নিতে পারে। বন্দরনগরী চট্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পুরোদমে ক্লাস সহ সব কার্যক্রম শুরু হয়েছে। প্রাণ চাঞ্চল্য ফিরেছে শহরের বাইরের স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোতেও। দীপ্ত, বার্তাকক্ষ। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে জীবন বাঁচাতে রাজনীতিবিদ
পুলিশ কর্মকর্তা ও বিচারক সহ 626 জন বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেন। এর মধ্যে 615 জন সেনানিবাস ছেড়ে গেছেন। এখন রয়েছেন 7 জন। আর অভিযোগ বা মামলার ভিত্তিতে 4 জনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর। এতে আরও বলা হয়, আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে 24 জন রাজনীতিবিদ, 5 জন বিচারক, 19 জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, 28 জন পুলিশ কর্মকর্তা, 487 জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ 12 জন এবং অন্য শ্রেণী পেশার 51 জন রয়েছেন। পরিস্থিতি উন্নত হওয়ায় 615 জন নিজ উদ্যোগে সেনানিবাস ছেড়েছেন। দ্রুততম সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। তবে কোন দেশে এবং কোন হাসপাতালে চিকিৎসা নেবেন তা এখনও চূড়ান্ত করা হয়নি বলেও জানান তিনি। দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে কোটা সংস্কার আন্দোলনের সময় আহতদের দেখতে এসে তিনি এসব কথা বলেন। আমরা দীর্ঘ সময় বলেছি, আমাদের দলের মহাসচিব ওই দিন বলেছেন এটি একটি প্রক্রিয়ার মধ্যে আছে। এখন পর্যন্ত দেশ এবং কোন প্রতিষ্ঠান এটি ফাইনালাইজ হয় নাই। উনি খুব সহসাই যাবেন, এটাও যেমন মহাসচিব বলেছেন, উনি এটা বুঝে শুনিয়ে বলেছেন। ধন্যবাদ। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে যেমন নিহত হয়েছেন অনেক মানুষ, তেমনি নির্যাতিত হয়েছেন বহু শিক্ষার্থী। আওয়ামী লীগ ও ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে অনেকের অঙ্গহানিও ঘটে। তবুও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সকলের কণ্ঠে। 1 জুলাই থেকে 5 আগস্ট এই 36 দিন দেশের তরুণ তুর্কিদের ছাত্র জনতার বিক্ষোভের মুখে পতন ঘটে 16 বছরের দুঃশাসনের। বিদায় নেয় শেখ হাসিনা সরকার। তবে বিক্ষোভে উত্তাল এই সময়টাই আন্দোলনকারী সহ বহু মানুষকে সইতে হয়েছে নির্যাতন। কারোটা জানা, কারোটা এখনো রয়ে গেছে অজানা। চারুকলার শিক্ষার্থী মাহিউদ্দিন আবিদ তেমনই এক ভুক্তভোগী। 17 জুলাই সকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে তাকে ছাত্রলীগের নেতাকর্মীরা বেধড়ক মারধর করে, অথচ কাছেই ছিলেন পুলিশ সদস্যরা। জাস্ট প্রথম কথাটাই ছিল এই, আর শেষ কথাটা ওদের এই ছিল, এই তুই বিজয় একাত্তর না। এই কথাটা বলার পরে প্রথমে হচ্ছে মানে ওদের ফার্স্ট আঘাতগুলো শুরু হয়। আর ওরা আমাকে বারবার বলতেছে এই তুই পালাচ্ছিস না কেন, মানে আমি পালাই যাচ্ছি না কেন, ওদের কোয়েশ্চেন ছিল বারবার এটা। এখন আমার কথা হচ্ছে আমি তো কোনো ভুল করিনি, আমি কি জন্য পালাবো? পুলিশ আর বিজিবির গাড়ি দাঁড়াইছিল, আমি হচ্ছে চিল্লাই ডাকার চেষ্টা করতেছি, তারা একবার ফিরেও তাকায় না। ক্ষোভ আছে, আসলে অনেক ক্ষোভ আছে যে এরা কেন ওই সময় আমাদের পাশে দাঁড়ায় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে চরমভাবে পুলিশি হয়রানির শিকার হতে হয় আরেক শিক্ষার্থী তানভীরের। হেলিকপ্টার থেকে আমাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। পুলিশের টিম সন্ধ্যার সময় আসে, একটা 8-2 জন একটা টিম আসে এবং ডিবির লোকজন আসে। তারা আমাদের বাসার ম্যানেজারকে নিয়ে যায় এবং আমাদের বাসার লোকজন যারা ছিলেন দায়িত্বে তাদের সাথে অনেক বাজে ব্যবহার করা হয় এবং তাদেরকে বলা হয়েছে যে বাসায় 40টায় তারা ফিক্স করে দিচ্ছে কোন জায়গায় কোন সিসি ক্যামেরা লাগানো লাগবে। প্রজন্মের অগ্রজ অনুজদের কাছে তাই প্রত্যাশা, লাল সবুজের দেশ দলীয় তান্ত্রিকতা পরিহার করে হয়ে উঠুক এক বাংলাদেশ। তবেই সংস্কারের আস্বাদ পাবেন গোটা জাতি। কোনো শিক্ষক অনিরাপদ ক্যাম্পাস কখনোই তৈরি করবেন না, সব মিলে একটা দল হবে, বাংলাদেশ দল। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। খেলার খবর। বিসিবির পদ থেকে নাজমুল হাসান পাপনের সরে যাওয়া নিয়ে এখনও কোনো নিশ্চয়তা পায়নি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দেশের অ্যাথলেটদের আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে স্পোর্টস ইনস্টিটিউট গড়ে তোলার কথা বলেন এই তরুণ উপদেষ্টা। আমি বিসিবির সাথে বিসিবির সংশ্লিষ্ট এবং ক্রিকেট সংশ্লিষ্ট যাদের সাথেই কথা বলেছি যে যেই গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের, সেই গঠনতন্ত্রগুলো যাতে ডেমোক্রেটিক হয় এবং সেখানেও যাতে একনায়কতন্ত্র চর্চা করার সুযোগ না থাকে, সেভাবে সেগুলোকেও পুনর্গঠন করার আমাদের পরিকল্পনা আছে। বিসিবির ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি, কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশে দুর্নীতিতে ছেয়ে গেছে, ঠিক করতে সময় লাগবে, কূটনীতিকদের জানালেন প্রধান উপদেষ্টা।
শেখ হাসিনার বিরুদ্ধে আরও মামলা, রংপুরে আবু সাইদ ও ঢাকায় হেফাজতের ঘটনায় আসামি। এবং বিশ্ববিদ্যালয় সহ খুলেছে সব শিক্ষা প্রতিষ্ঠান, আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার বার্তা উপদেষ্টার। এ ছিল এখনকার মতো। পরবর্তী নিউজ আপডেট বিকেল 4টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।